হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রবিবার মানেই তো একটা ছুটির দিন, তবে আমাদের মেয়েদের কি আর সংসারের কোনো কাজের থেকে ছুটি আছে? রবিবারেই বরঞ্চ আমাদের সংসারের কাজগুলো আরও বেশি। এই যে যেমনটা কাচা ধোয়া প্রতিদিন যতটা না থাকে, রবিবার করে একটু বেশিই থাকে, কারণ তোজো দুষ্টু রোদের স্কুল ড্রেস থাকে, আরও মানে নানান জামা কাপড় যেগুলো থাকে সেগুলো কেচে ধুয়ে দিয়েছি। আর তারপরে পুজো সেরে হাজব্যান্ড চাটা করে নিয়ে এসেছিলো। চাটা খেয়ে এখন ঘরের কাজে লেগে গেছি। এদিকে চলে এসেছি সোজা বিছানাটা তুলে নিতে। তোজোর আবার এই সপ্তাহে দুদিনই সকালে পড়া ছিল, শনিবার আর রবিবার। কালকেও গেছিল আর আজকেও চলে গেছে। ওকে দুষ্টু দিয়ে এসেছে আর আমি কিন্তু এদিকে একে একে ঘরদোরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই মশারিটা খুলে নিয়েছি আর তারপরে জানলা খুলে পর্দাটাও সরিয়ে দিয়েছি, আর তারপরে বিছানার চাদরটা টান টান করে নিয়ে বালিশগুলোকে সাজিয়ে নেব। আসলে সকাল থেকে উঠে যদি ঘরদোর পরিষ্কারের কাজটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই শান্তি রয়ে যায়। আর জানো তো, আজকে না অনেক দিন পরেই বাবা আসবে। মানে বাবা তো আসে, যখন হাজবেন্ড ছিল না তখনও এসেছিল, তবে সেটা হচ্ছে বিকালবেলা। আজকে কিন্তু আসবে ওই দুপুরের দিক করে, আর দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। বলেছিলাম থাকতে, কিন্তু সে না ওই কুকুরের জন্য থাকতে পারে না, সে খাওয়া দাওয়া করে সন্ধে নাগাদ যাবে। তো বাবা আসবে মানে কিছু স্পেশাল কিছু তো বানাতেই হবে, তাই জন্য আগে ঘরদোরের কাজগুলো করে নিয়ে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। আমাকে কালকের ভিডিওতে সুচন্দ্রাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, আচ্ছা তুমি পুজোর বাসন কোথায় মাজো? এত বাসন তোমার পুজোর, তাই বললাম খুব ভালো থেকো, তুমি খুব পরিপাটি। আমি এই জিনিসটা ভীষণ ভালোবাসি। সত্যি খুব ভালো লাগে গো তোমার ভিডিও। কত সুন্দর করে তুমি পুজোর ভোগ বানিয়ে দিলে। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দি। আর আমার কিন্তু প্রতিদিনের পুজোর বাসন প্লাস আমার এই ঠাকুরের ভোগ দেওয়ার যেই সমস্ত বাসন, এগুলো সব কিছুর জন্য কিন্তু আমার বাইরে একটা কল আলাদা করাই রয়েছে। কারণ আমি এঁঠোটা ভীষণ মানি, আর আমার সাথে আমার হাজব্যান্ডও এই জিনিসটা ভীষণ মানে। তাই পুজোর জল নেওয়া বা পুজোর বাসন ধোয়ার জন্য আমাদের একটা বাইরে ছোট্ট মতন কল রয়েছে। অনেক ভিডিওতে কিন্তু ওইটা আমি দেখিয়েছি, তুমি খেয়াল করলে দেখতে পাবে। ওখানে কিন্তু প্রতিদিনের যে ঠাকুরের বাসন থাকে সেগুলো মাজা, প্লাস ওই কল থেকেই ঠাকুরের জন্য জল তোলা, এই কাজগুলো করি। ঠাকুরের কাজ কিন্তু আমি কখনোই ঘরের বাসনের মানে ঘরে যেখানে বাসন মাজা হয় বা বেসিন, এগুলো থেকে আমি করি না, কারণ এখানে তো সবসময় এঁঠোকাটা থাকেই, তাই জন্য। আসলে কথাই বলে না, আচারে বিচারে লক্ষ্মী। তুমি যত আচার বিচার নিয়ম কানুন মানবে, ততই কিন্তু তোমার সংসারে লক্ষ্মী বিরাজ করবে, তোমার সংসারের আয় উন্নতি হবে। তাই জন্য আমি কিন্তু প্রচুর আচার বিচার নিয়ম কানুন মানি, যেখানে কিনা আমার সংসারের আয় উন্নতি মঙ্গল সমস্তটাই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওই ঘরের সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি এই ঘরে। এই ঘরে এসেই কিন্তু আগে কটা জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে নিয়ে এখন বিছানাটাকেও সুন্দরভাবে ঝেড়ে নেব। সেরকম তো নোংরা হয় না এই ঘরটা, শুধু জামা কাপড় যদি থাকে তাহলেই নোংরা হয়, নাহলে কিন্তু খাটটা ভীষণ পরিষ্কারই থাকে। তবুও প্রতিদিন কিন্তু আমি সকালে একবার করে হলেও এই বিছানাটাকে ঝেড়ে নিই। আমাদের ঘরের বিছানাটাতেও হয়তো তোমার সারাদিনে 3 থেকে 4 বার ঝাড়া হয়, তবে এই বিছানাটা একবার ঝেড়ে নিলেই হয়ে যায়, কারণ এটা তো আমরা খুব একটা ব্যবহার করি না, তাই জন্য। তো যাই হোক, ওইদিকে ঘরদোর পরিষ্কার করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে প্রেসারে না একটু আলু কুচিয়ে দিয়েছিলাম আর একটু সয়াবিন সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে কালকে তো একাদশী ছিল, আর একাদশীর পরের দিন সকালবেলা সত্যি ভীষণ মানে খিদে পায়, তার জন্য আগে এসে ওইদিকে তরকারি বানাবো বলে ওরকমভাবে আলু আর সয়াবিন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর সেদিনকে যেই ভোগ রান্না করেছিলাম, সেখান থেকে বেশ কিছু কিন্তু আমার ওই মুদি সদাই বেঁচে গেছিলো, যেগুলো কিন্তু এখন আমি রান্নাঘরে রিফিলিং করে নিচ্ছি। 2 প্যাকেট তেল আনা হয়েছিল, সাদা তেলটা না একদমই কাটা হয়নি, যা রান্না করেছি পুরোটাই সর্ষের তেলে, তাই জন্য সর্ষের তেলটাও ঢেলে নিলাম, তার সাথে কিন্তু সাদা তেলটাও ঢেলে নিলাম। আসলে দেখবে, রান্নাঘরে যদি এই মশলাপাতি যদি সব সময় রিফিলিং করা থাকে, সেক্ষেত্রে রান্নার সময় যে তাড়াহুড়ো থাকে তখন কিন্তু কোনো রকমের সমস্যা হয় না। আর আমার না ভীষণ মানে এই ব্যাপারটা খারাপ লাগে যে রান্নার সময় সব জিনিস ফাঁকা ফাঁকা থাকবে, আর তখন একটা বিরক্তি বোধ হয় কাটাকাটি করে ঢালাঢালির ক্ষেত্রে। তাই জন্য এই কাজটা আমি ফ্রি সময়তেই করে থাকি, বেশিরভাগ সময় আমি বিকালবেলা এই কাজটা করে থাকি। তবে কালকে আর কোনো রকমভাবে এই সমস্ত কাজ করি
করিনি, যেহেতু একাদশীর দিন ছিল, তার আগের দিন একরকম একটা উপোসের ওপর দিয়ে কেটেছে দিনটা, তাই কালকে আর কোনো কাজবাজি করিনি। আজকে সকালবেলা আগে ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে, মানে সিদ্ধটা বসিয়ে দিয়ে এই কাজগুলো আগে করে নিচ্ছি, মানে রিফিলিংয়ের কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু রান্নার কাজে হাত দেবো। আমি যেন রান্নার আগে এইগুলো করে নিলে আমার রান্না করতে কোনো রকম সমস্যা হবে না, আর তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিতে পারবো। ওদিকে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, তার সাথে চিনি আর 2 রকমের তেল সমস্তটাই রিফিলিং করে নিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকাল, চিনির মধ্যে না এরকম কিছু লবঙ্গ দিয়ে রাখলে চিনির মধ্যে কিন্তু কোনো রকম পিঁপড়েও হয় না, আর চিনি যে মানে দলা পাকিয়ে থাকে সেই দলাটাও কিন্তু থাকে না যদি এরকম লবঙ্গ দেওয়া হয়। তো যাই হোক, সমস্ত কিছু তো ঢালাঢালি হয়ে গেছে, এখন সমস্তটাকে জায়গা মতন রেখে তাহলে চলো রান্নার কাজে হাত দেওয়া যাক। আমাকে আগের দিনের ব্লগে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দারুণ হয়েছে জগন্নাথ দেবের ভোগ রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ দি, এইভাবেই পাশে থেকো। আর ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে হ্যাঁ উপোস করলে লাল চা খাওয়া যায়। হ্যাঁ গো, আমি উপোস করলে মোটামুটি কালী পুজোর উপোস অথবা তোমার এই যে জগন্নাথ দেবের যে পুজোটা মানে ভোগ দিলাম সেখানে আমি কিন্তু লাল চা খেয়ে থাকি। আবার জন্মাষ্টমীর সময়ও যদি মানে ইচ্ছে করে মন থেকে তখনই খাই, সব সময় যে খাই সেটা কিন্তু নয়। লক্ষ্মী পুজোর টাইমেও হয়তো খাওয়া মানে ওরকম একটু লাল চা খেয়ে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে না বেশি একটা ঘরে আলু ছিল না, ওই 2টো মতন আলু ছিল, তার সাথে একটু সয়াবিন দিয়েছি। আর ফ্রিজে না কয়েকদিন ধরে মাশরুম পুরো শুকিয়ে যাচ্ছিল, তাই মাশরুমগুলোকে বার করে ফ্রিজ থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে কেটে ওর মধ্যে তরকারিটা করে নিয়েছি। আজকে এই সয়াবিন, আলু আর মাশরুম দিয়ে যে তরকারিটা করেছিলাম দারুণ হয়েছিল খেতে। আর তার সাথে না একটু লুচিও করে নিচ্ছি। তবে আমি কিন্তু এই লুচি বা তরকারি কোনোটাই খাবো না, কারণ একাদশীর পরের দিন আমি যদি সকালবেলা এত ভারী খাবার খেয়ে নিই না, সারাটা দিন আমি আর কিছু খেতেও পারবো না, আর আমার পেটে খুব সমস্যা করবে। যার জন্য আমি একটু ওটস গুলে খেয়ে নেবো টক দই দিয়ে। আর এদিকে সবার জন্য লুচি আর তরকারি কিন্তু বানিয়ে নিয়েছি আর সবাইকে খেতেও দিয়ে এসেছি। আর ওই যে বললাম বাবা আসবে, তার জন্য কিছু তো স্পেশাল আইটেম থাকবেই। এদিকে আনা হয়েছিল কচুর শাক, তো কচুর শাকটা জানো তো দোকান থেকেই কিনে আনা হয়, একটু দামটা বেশি নেয়। তবে কি জানো তো, আমি না এই কচুর শাক কাটতে পারি না, ভীষণ ভয় লাগে হাত চুলকানোর। তাই জন্য দেখো এখন একটা প্লাস্টিক হাতে বেঁধে কিন্তু তারপরে কচুর শাকগুলোকে ধুয়ে সিদ্ধ করতে বসাবো। তারপরেও জানি না আজকে প্রচুর হাত চুলকাচ্ছিল, তবে খেতে না খুব সুন্দর হয়েছিল, খাওয়ার সময় গলা ধরে না, কিন্তু এই যে যখন ধুই বা যখন কাটাকাটি করার ব্যাপার থাকে তখন ভীষণ হাত চুলকায়। তাই জন্য ভালো করে কিন্তু হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি, তা সত্ত্বেও ভীষণ হাত চুলকাচ্ছিল, কিছু কিছু জায়গাতে চুলকাতে চুলকাতে লালও হয়ে গেছিলো। তো যাই হোক, প্রথমে কিছুটা কচু নিয়ে আমি কিন্তু প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসারে না ঢাকনাটা আর দিইনি, কারণ এখনও অনেকগুলো কচু রয়েছে, তাই প্রেসার মানে ওই কচুগুলো একটু মজে গেলে বাকি কচুটা দিয়ে তারপরেই কিন্তু ঢাকনা দিয়ে মোটামুটি 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যায়। আর তার সাথে আজকে বাজার থেকে আনা হয়েছিল ইলিশ মাছ, তো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তার সাথে কিছুটা ইলিশ মাছ কিন্তু করব ভাবে, আর কিছুটা রাখবো ভাজা, কারণ ইলিশ মাছের কিন্তু যাই পদ রান্না হোক না কেন ইলিশ মাছের ভাজাটা কিন্তু একদম মাস্ট, আর ইলিশ মাছের ভাজার তেলটাও কিন্তু ভীষণভাবে মাস্ট। আমাদের তোজো তো এই মাছটা খুব একটা ভালো খেতে পারে না কাটার জন্য, সে কারণে ও কিন্তু এই ইলিশ মাছ ভাজাটা শুধু তেল দিয়ে খায়। ও এই মাছটার নাম বলে কি তেল মাছ, আজকে কি তেল মাছ হয়েছে, তাহলে মাছের তেল দাও আর মাছ ভাজা দাও, ওই দিয়েই খেয়ে নেব। তো যাই হোক, এরকম মাছের ডিমওয়ালা মাছগুলো ভাজার জন্য রাখছি, আর এই সাইডের মাছগুলো মানে গাদার যেই মাছগুলো সেগুলো দিয়ে আজকে ভাপা বানাবো সর্ষে দিয়ে। তো সমস্ত মাছকে কিন্তু আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমাকে অপর্ণাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে হ্যালো, আজকে অনেক দিন বাদে তোমাকে কমেন্ট করছি, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে আমার পাশে থেকো, আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে রিয়া বান্ধবী কমেন্ট করেছে, তুমি লিখেছো একটু ভোগ দিতে পারতে, বসেছিলাম ভোগের জন্য, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। বিশ্বাস কর রিয়া, আমার একদম খেয়াল ছিল না রে তোর কথা, সেদিনকে এত তাড়াহুড়োর মধ্যে সমস্তটা গুছানো হয়েছে। আর যা এখনও তো তোদের সাথে আর কোনো রকমভাবে কথাবার্তা হয় না, যা হয় এই ব্লগের মধ্যে দিয়ে। এখন আর কেউ কাউকে ফোনও করে না, আর মাঠে খেলতে তো যাওয়া হয় না, প্রায় 1 মাস হতেই যায়। তো তার জন্য না আমার একদম খেয়াল ছিল না, মনে থাকলে না আমার হাজব্যান্ড গিয়ে তোর বাড়িতে দিয়ে আসতো। কিছু মনে করিস না রে, আমি নন্দ উৎসবে তোকে আমি ভোগ পাঠিয়ে দেবো তোর বাড়িতে, চিন্তা করিস না। তোর এই বিষয়টা ভাবলে আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। কালকে হাজব্যান্ডকে বলার পরে ও না বলছে তুমি তো একবার আমাকে মনে করিয়ে দিতে, তাহলে আমি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসতাম। তো সরি রে, নেক্সট টাইম আমি নিশ্চয়ই তোকে পাঠিয়ে দেবো তোর প্রসাদ বাড়িতে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রাখার পরে চালটাও ভিজিয়ে দিয়েছিলাম। আমরা তো ঘরে ওই জিরা রাইসটা খাই, তবে কি বলতো এরকম কিছু কিছু দিন আছে যেই দিনগুলোতে খাসির মাংস অথবা ইলিশ মাছ হয়, সেই দিন কিন্তু একটু অন্যরকম চালেরই ভাত খেতে ইচ্ছা করে। যেরকম আজকে কিন্তু এনেছিল বাসমতি
চাল সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন কচুটা বসিয়ে দিচ্ছি। কচুটা বসানোর আগে কচুটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে কড়াইতে তেল দিয়ে আগে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর কচুতে কিন্তু আমি কালো জিরে ফোড়নের সাথে সাথে এখানে কিন্তু একটু বেশ কিছুটা পরিমাণে রসুন থেতো করে নিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা। এরকমভাবে কিন্তু আমি কচু শাক রান্না করি, দারুণ খেতে হয়। জানি অনেকেই পারো, কিন্তু আমি এরকমভাবে কচু শাক রান্না করলে আমার হাজব্যান্ড না ভীষণ পছন্দ করে আর খুব ভালো খায়ও। আমাকে অর্পিতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার ভিডিওগুলো দেখলে নিজেও সাহস পাই কাজকর্ম করতে, কিন্তু শরীর তো সবসময় সাথ দেয় না। হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক, শরীর কিন্তু আমাদের সবসময় সাথ দেয় না কাজের জন্য। তবে কি বলতো, সংসারের কাজ যদি নিজের একারই থাকে, যেমন আমার সংসারের কাজ করার মতন তো আর দ্বিতীয় কোনো বিকল্প মানুষ নেই, আমাকেই করতে হবে। তাই হাজারো শরীর খারাপ থাকলে কিন্তু নিজের কাজগুলো নিজেই গুছিয়ে করে নেওয়ারই চেষ্টা করি, আর সেটা আমাকে প্রতিদিন করতে হয়। তবে কি জানো তো, আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের সারাটা দিন এরকম কাজবাজ করেই কাটিয়ে দিতে হয়, আর আমাদের কিন্তু সেরকমভাবে কেউ এই কাজের দাম দেয় না। বাইরে কাজ করলে হয়তো কাজের একটা পারিশ্রমিক পাওয়া যায়, বা সেটার পরিবর্তে তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমরা সংসারের জন্য এতটা পরিশ্রম করি সারাটা দিন ধরে, কিন্তু আমাদের কাজগুলোর জন্য কোনো পারিশ্রমিকই কিন্তু বরাদ্দ থাকে না। এইটা কিন্তু নিঃস্বার্থভাবে সংসারের জন্য করা, আর এর মধ্যে কিন্তু অনেকটা দায়িত্ব আমাদের থাকে। শুধু কি পরিপাটিভাবে ঘরবাড়ি গুছিয়ে রাখাই একটা মেয়ের সংসারের দায়িত্ব, সেটা কিন্তু নয়। এর পাশাপাশি অনেক দায়িত্ব থাকে যেটা কিন্তু আমাদের পালন করতেই হয়। যেরকম পরিবারের প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব, তাদের টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব, বাচ্চা থাকলে বাচ্চার পড়াশোনার দায়িত্ব, তার টিফিনের দায়িত্ব, তার খাওয়া দাওয়ার দায়িত্ব, সাথে কিন্তু তাকে সুন্দরভাবে কিন্তু মানুষ করারও দায়িত্ব থাকে তার মায়ের। সাথে হাজব্যান্ডকে ভালো রাখার দায়িত্ব, তাদের টাইমের মধ্যে খেতে দেওয়ার দায়িত্ব, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এই একটা হাউসওয়াইফ বা গৃহকর্ত্রী কিন্তু করতে পারে। কিন্তু দিনের শেষে দেখা যায় এই কাজকর্মের কিন্তু দাম সেরকমভাবে কেউ আমাদের কখনোই দেয় না। তা বলে কি কখনোই আমাদের এই কাজগুলো অসমাপ্ত থাকে? এই কাজগুলো তো আমাদের করে নিতেই হয়। তবে আমি কি মনে করি জানো তো, আমাদের পরিশ্রমের কেউ দাম দিক বা না দিক, নিজের কাজের দাম নিজেকে দেওয়া একমাত্র জরুরি। তুমি নিজেকে কি করে ভালো রাখবে সেটা তুমি নিজের থেকেই বার করে নাও। যেরকম আমি সংসার করতে ভালোবাসি, সংসারের কাজগুলোর মধ্যে থেকেই আমি নিজেকে অনেকটা ভালো রাখতে পারি। সাথে নিজের কিন্তু অনেক ভালো লাগার কাজ থাকে যেগুলো আমি সংসারের কাজের পাশাপাশি করে থাকি। যেরকমটা আমার মানে ওয়েব সিরিজ দেখার ভীষণ নেশা, সেরকম একটা কাজ, অথবা কোনো রকম ধরো হেয়ার ট্রিটমেন্ট অথবা স্কিন কেয়ার এইরকম কাজবাজ, বা কেউ ধরো বই পড়তে পছন্দ করে, কেউ বা গান গাইতে পছন্দ করে। তো এইরকম কাজগুলো আমার মনে হয় সংসারের পাশাপাশি নিজেকে ভালো রাখতে গেলে, নিজের মন ভালো রাখতে গেলে কিন্তু এই কাজগুলো করার দরকার আছে। আর সত্যি কথা বলতে আমি ভীষণভাবে মনে করি, আমরা যদি নিজেকে ভালো রাখতে পারি তাহলেই বরঞ্চ আমরা সংসারটাকে ভালো রাখতে পারবো, এমনকি সংসারের মানুষগুলোকে সবসময় ভালো রাখতে পারবো। তাই সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা। আর কি জানো তো, অসুস্থ কিন্তু আমরা শরীরে কম হই, আমরা কিন্তু অসুস্থ হই মনের দিক থেকে। অনেক পরিস্থিতি আসে যেই পরিস্থিতিতে কিন্তু আমাদের মনটা এমন খারাপ হয়ে যায়, তখন আর না কোনো কাজবাজ করতেই ইচ্ছে করে না। তো সব সময় খেয়াল রাখতে হবে যে অসুস্থতা যেই মনে হবে, মনটাকে যেন কোনো রকমভাবে মানে ভেঙে দিলে হবে না, মনকে শক্ত রেখে সব সময় সমস্ত কাজ কিন্তু করে যেতেই হবে। সাথে তো নিজেকে সময় দিতেই হবে, না হলে তুমি ভালো কখনোই থাকতে পারবে না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু রান্না হতে হতে অনেকগুলো বাসন কাসন ছিল যেগুলো মেজে নিয়েছি, আর সকাল থেকে যেই বাসনগুলো মাজা হয়েছে সেগুলো এখন জায়গা মতন গুছিয়েও রাখছি। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, কি সুন্দরভাবে তুমি ভোগ দিলে, নিমন্ত্রণ করলে না তো? আমি কিন্তু ভোগ খেতে খুব ভালোবাসি, দারুণ হয়েছে, একা হাতে কি সুন্দর সব কিছুর আয়োজন করেছো, ঠাকুর তোমার ভালো করুক, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর এর পরবর্তী কিন্তু ভোগ আমি দেবো নন্দ উৎসবে, সবাইকে কিন্তু আমি আগে থেকে নিমন্ত্রণ করে দিলাম, তখন কিন্তু কেউ বলো না কাউকে নিমন্ত্রণ করিনি, সবাই আমার বাড়িতে এসো, সবাইকে আমি কিন্তু ভোগ দেবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে বাসন কাসনগুলো গুছিয়ে নিয়েছি, সাথে বাবা ফোন করেছিল, বাবা আসছে তো তাই জিজ্ঞেস করলাম যে কত দূর আছে, তাই বাবার সাথে একটু কথা হচ্ছিল, আর তার সাথে ওইদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ওদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর ভাপাটা ওদিকে বসিয়েও দিয়েছি। আর এখন দেখো এদিকে মাছগুলোকে
হালকা করে ভেজে রাখছি, কারণ এগুলো না একদম মানে কড়া কড়া ভাজা তো হবে না, তাই জন্য দুবার করে ভাজবো। খাওয়ার আগে আরেকবার করে কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নেব, তাহলে কিন্তু মাছগুলো খেতে ভীষণ ক্রিস্পি হয়। তাই এক পিঠ মানে এখন হালকা করে একটু ভেজে রাখছি সমস্ত মাছগুলো, আর খেতে বসার আগে আরেকবার করে ভেজে নেব। আর এই মাছ ভাজাটা হলেই কিন্তু আমার রান্নাঘরে রান্নাবান্না সমস্ত হয়ে যায়। এদিকে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরদোরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন শুধু কাউন্টার টপটাকে মুছে নেওয়ার পালা। ওইদিকে কাউন্টার টপগুলো মানে কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিয়ে টেবিলের খাবারগুলো সমস্তটা এখানে নিয়ে চলে এসেছি, কারণ আজকে তো টেবিলে খাওয়া দাওয়া হবে। টেবিলটাকে ফাঁকা করে দিয়েছি, আর তারপরে এখন গ্যাস ওভেন টোভেন সমস্তটা ভালো করে মুছে নিয়ে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আমার রান্নাঘরে যতই রান্না হোক না কেন, আর যেরকমই কেউ আসুক না কেন, আমি কিন্তু সব সময় রান্নার পরে রান্নাঘর পরিপাটিভাবে পরিষ্কার রাখতেই পছন্দ করি। সেটা আমার যতই পরিশ্রম হোক না কেন। এই যে আজকে এত রান্নাবান্না ছিল, তার মধ্যে কিন্তু আমার যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার হবে ততক্ষণ যেন শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি কাজ করে। আর এই ঘরটা পরিষ্কার হয়ে গেলে একদম মানে শরীরটাও মনে হয় কত ক্লিন হয়ে গেছে। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে দেখবে সত্যিই মনটার মধ্যে না ভীষণ একটা শান্তি বিরাজ করে, যে আমার সমস্ত কাজ কিন্তু সংসারের হয়ে গেছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখন কিন্তু ঘরদোরগুলো মুছে নিচ্ছি, আর তারপরে বেশ কিছুটা সময় বসে থাকবো। বাবা এসে গেছে অলরেডি, আর তারপরে বাবার সাথে কিছুটা গল্প গুজব করে ওদেরকে কিন্তু সবাইকে খাবারটাও পরিবেশন করে দেবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করিনি কী কী রান্নাবান্না করেছি। আজকে কিন্তু করেছিলাম ভাপা, মানে ইলিশ ভাপা, তার সাথে কিন্তু করেছিলাম ইলিশ মাছ ভাজা, কচুর শাক আর চাটনি। আজকে পুরো মাছই রেখেছি, কারণ আমার বাবা না মাংস খেতে একদম পছন্দ করে না, তাই জন্য মাংস আনিনি, মাছটাই এনেছি, যেহেতু মানে এই সিজনের ইলিশ মাছ। আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।